নমস্কার, আমি মেঘ আর তোমরা শুনছো সারপ্রাইজিং টেলস। সারপ্রাইজিং টেলসের সমস্ত গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করো আমাদের ইউটিউব চ্যানেল। পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলো না কিন্তু। আর হ্যাঁ, এখন তোমরা মাত্র 29 টাকার বিনিময়ে জয়েন করতে পারো আমাদের চ্যানেল। তাহলে দেরি কিসের? বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের গল্প। দেবোত্তমদের কলমে দহন জ্বালা। ঝিঝি পোকার ডাকে ছেয়ে আছে চারিদিক, আর তাদের আঁধারি ডাককে ঘিরে রেখেছে ঘন কুয়াশা। কুয়াশা সেই বিদীর্ণতা ভেদ করে টর্চ হাতে জঙ্গলের দিকে এগিয়ে গেল তাপস। রাত এখন গভীর, আর এই সুযোগকেই কাজে লাগাতে হবে তাকে। দিনের আলোয় এই ওদলাবাড়ির বনদপ্তরের অফিসাররা গোটা জঙ্গলের দিকে পাখির চোখের মতো বসে থাকে। তাপস চারিদিকটায় আরও একবার আলো ফেলে বলল, না, চারপাশে কেউ নেই। তবে কখন আবার কোন অফিসাররা এই পথে চলে আসে, এর থেকে একটা কাজ করি, টর্চের আলোটা নিভিয়েই রাখি। বিশ্বাস নেই যদি রাতে টহল মারতে আসে। না থাক, তাড়াতাড়ি কাজটা সেরে এখান থেকে বেরোতে হবে। একবার ধরা পড়লে একেবারে জেল, আর তার সঙ্গে জরিমানা। এই বলে সোজাসুজি সামনের একটা মেহগানি গাছকে দেখে তাপস মুচকি হেসে বলল, এই তো সামনেই একটা গাছ, এটাতেই আগে কোপ বসাই। মাঝারি গাছগুলোই নিয়ে যাবো আজ। কত বড় বস্তা, দেখি তাও কত কাঠ হয়। বেশি হলে এই জঙ্গলে ওগুলো রেখে যেতে হবে। আরেক হাতের কুড়ুল দিয়ে সজোরে অন্ধকারে মেহগানি গাছটাতে কোপ বসাতেই হঠাৎ থমকে গেল তাপস। কার একটা আওয়াজ শোনা যাচ্ছে খানিকটা দূর থেকে। মনে হচ্ছে ফোনে কথা বলছে। এ নির্ঘাত বন দপ্তরের অফিসার হবে। কুড়ুলটাকে নিয়ে দৌড়তে দৌড়তে জঙ্গলের আরও গভীরে চলে গেল তাপস। জঙ্গলের বেশ খানিকটা ভেতরে গিয়ে হাঁপাতে হাঁপাতে সে বলল, এই গাছ কাটতে কি এখন এততে ঝুঁকি? ছোটবেলা থেকে এই জঙ্গলে এসে কাঠ কেটে বেচে পেটের গহ্বর ভরিয়ে এলাম, আর আর বন অফিস বানানোর পর জঙ্গলের কাঠই কাটা যাবে না। কিন্তু কিন্তু কাঠ তো আমি আজকে কাটবই, আর সাথে নিয়েও যাব। হঠাৎ টর্চের আলোটা জ্বালিয়ে তাপস দেখল সামনের গাছগুলো বেশিরভাগ বড় বড়, তবে মাঝারি বেশ কিছু গাছ আছে। সামনে একটা মাঝারি গাছ দেখে সেখানেই কুড়ুলটা নিয়ে কয়েকবার কোপ বসাতেই গাছটা মচমচ করে ভেঙে গেল। তাপস সেই গাছটাকে টেনে নিয়ে টুকরো টুকরো করে কাটতে লাগলো। অন্ধকারে কাটা গাছটাকে টুকরো টুকরো করতে গিয়ে হঠাৎ কুড়ুলটা এসে লাগলো তাপসের হাতে। এবার কুড়ুলটা ফেলে সে চিৎকার করে মাটিতে ধপ করে পড়ে গেল। তারপর টর্চের আলো জ্বালিয়ে কোনো রকমে গলার গামছাটায় হাতটাকে পেঁচিয়ে বেঁধে সে বলল, দেরি করা যাবে না। কাঠগুলো কেটে এখান থেকে বেরোতে হবে। আর একটু হলেই হাতটা একেবারে ফালা ফালা হয়ে যেত। থাক থাক, আজ এই কটাই নিয়ে যাই। পরের দিন আবার না হয়ে এসে কয়েকটা কেটে নিয়ে যাব। আবার কাটা গাছটাকে কেটে গাছের কাঠগুলোকে টুকরো টুকরো করে কাটতে শুরু করলো তাপস। তারপর টুকরো করা কাঠগুলো বস্তায় ঢুকিয়ে বাড়ি যাওয়ার জন্য পেছনে ঘুরতেই যাচ্ছিল। ঠিক সেই সময় হঠাৎ একটা মেইলি কান্নার শব্দ শুনতে পেল সে। প্রথমে ভাবলো ভুল শুনছে, কিন্তু একটানা সেই গোঙানির শব্দ কানে যেতেই তাপস পিছনে তাকিয়ে বলল, একটা মেয়ের গলার আওয়াজ না? সামনের দিকটা থেকেই তো আসছে মনে হয়। কিন্তু কিন্তু এত রাতে এই জঙ্গলে কোন মেয়ে থাকবে, আর কেনই বা আসবে? একবার দেখি তো গিয়ে। বস্তাটা সেখানে রেখে সামনের অন্ধকারে খানিকটা এগিয়ে যেতেই তাপস দেখল হঠাৎ সেই আওয়াজটা যেন থেমে গেছে। চারিদিকটা আবার টর্চের আলোয় ভালোভাবে দেখল সে, কিন্তু না, কোথাও কেউ নেই। কেবল লম্বাটে গাছগুলো জঙ্গলের মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। হঠাৎ গাছগুলোর মধ্যে একটা গাছ দেখে বেশ খানিকটা অদ্ভুত লাগলো তার। সেই গাছটা থেকে কেমন একটা সুগন্ধ ভেসে আসছে, কিন্তু সেটা ঠিক কিসের
তা বুঝছে না। গাছটার দিকে এগিয়ে যেতেই আরও যেন সেই সুগন্ধটা প্রবল হয়ে উঠল। টর্চের আলোয় ভালোভাবে গাছটাকে দেখল তাপস। গাছটা পুরোটা পোড়া, কোনো পাতা নেই, ডালপালাও নেই, একভাবে কেমন ঠায় দাঁড়িয়ে আছে, পোড়া জরাজীর্ণ অবস্থায়, শুকনো হয়ে। এত সুগন্ধ এই গাছটার মধ্যে থেকে কি করে আসছে? এ তো তাহলে কোনো সাধারণ গাছ নয়, তাহলে কি এটা চন্দন গাছ? কথাটা বলতেই একটা চওড়া হাসি খেলে গেল। সে আবার বলল, বাজারে এখন চন্দন কাঠের যা দাম, হোক না পোড়া, এই সুগন্ধ তো আছেই। মরা গাছ থেকে এমন সুগন্ধ বেরোতে প্রথমবার দেখলাম, তাও চন্দন গাছ বলে কথা। এই জঙ্গলে যে এটা বেড়েছিল আগে জানলে। বোধহয় গাছটায় বাজ পড়েছে, আর এই বাজ পড়েই মরেছে গাছটা। আমার বস্তায় বেশ খানিকটা জায়গা আছে, ওটাতে হেঁটে যাবে, এটা অসুবিধা হবে না। হঠাৎ গাছটার মধ্যে একটা পোড়া দড়ি দেখতে পেয়ে তাপস সেটা ধরে বলল, 1 মিনিট, গাছটার মধ্যে দড়ি? তাহলে গাছটা বোধহয় কেউ আগেও কাটতে চেয়েছিল। হ্যাঁ হ্যাঁ, তাই হবে। আর চন্দন গাছে তো আবার সাপও থাকে, হয়তো সাপের ভয়ে যে কাঠুরি দড়ি বেঁধে গাছটা কাটবে বলে ভেবেছিল, সে আর পারেনি। কিন্তু ওই মেয়ের কান্নার আওয়াজটা আমি কি তাহলে ভুল শুনলাম? কি জানি, যাক গে, ওসব কথা যাক, ওসব ছেড়ে এখন গাছটাকে কাটি। পোড়া গাছটাতে কোপ দিতেই যাচ্ছিল, হঠাৎ কে জানি তার হাতটা মোচকে দিল। প্রচন্ড জোরে চিৎকার করে তাপস মাটিতে লুটিয়ে পড়ল। সে একবার চেঁচিয়ে উঠল, কোনো উত্তর এলো না, কিন্তু একটা মেয়েলি কণ্ঠস্বর যেন বিভৎসভাবে হেসে উঠল। তাপস কোন রকমে একটা গাছ ধরে উঠে দাঁড়িয়ে দৌড়তে যাচ্ছিল, কিন্তু ঠিক এমন সময় সেই পোড়া গাছটা থেকে দুটো কালচে পোড়া হাত তাপসের পা দুটো টেনে হেঁচড়াতে হেঁচড়াতে নিয়ে গেল পোড়া গাছটার সামনে। প্রচন্ড জোরে আর্তচিৎকার করে উঠল তাপস, হঠাৎ সেই ফ্যাস ফ্যাসের নারী কণ্ঠস্বর বলে উঠল, আমি তো রক্ত চাই, রক্ত। দেখ না, দেখ না গাছটা কেমন পুড়ে গেছে। গাছটাকে আবার তরতাজা করতে হবে তো, আর সেটা তোর রক্ত দিয়েই হবে। মানে এই গাছটা রক্ত চন্দনের, পুড়ে গেছে দেখছিস না, তাই আজ তোর রক্তে এটাকে মাখিয়ে আবার তরতাজা করব। তারপর ঠিক কি করবে বুঝতে পারছিল না। এই শীতের রাতেও সে যেন পুরোপুরি ভিজে গেল ভাবে। সেই গাছের ভেতরে থাকা সেই হাত দুটো, গাছের মধ্যে থাকা সেই দড়িটা তাপসের গলায় বেঁধে টান মারতে লাগলো। তাপস যন্ত্রণায় ছটফট করতে লাগলো সেই গলার দড়িটা খোলার জন্য, কিন্তু সে কিছুতেই পারল না। বেশ কিছুক্ষণ ধরে ছটফট করতে করতে তাপসের শরীরের নড়াচড়া ধীরে ধীরে থেমে গেল। সেই পোড়া দুটো হাত দড়িটা তাপসের গলা থেকে ছেড়ে দিতেই গাছটার নিচে তাপসের শরীরটা টান টান হয়ে পড়ে গেল। সেই দৃশ্য দেখে সেই বিভৎস নারী কণ্ঠস্বর ধীরে ধীরে একটা কালচে অবয়বের আকার নিয়ে তাপসের মৃতদেহটাকে টেনে তুলে মাথাটা ধরে বারবার পোড়া চন্দন গাছটার মধ্যে জোরে জোরে বাড়ি খাওয়াতে থাকে। তাপসের মৃতদেহের মাথা ফেটে রক্তের ধারা ফিনকি দিয়ে এসে পড়ল পোড়া চন্দনের গাছে। সেই রক্ত পরম তৃপ্তিতে জিভ দিয়ে চেটে নিয়ে সেই কালচে অবয়ব নারীটা উল্লাসের হাসি হাসতে হাসতে মিলিয়ে গেল অন্ধকারে। বন দপ্তরের লোকেরা জঙ্গলের ভেতর থেকে একটা চিৎকার শুনে প্রায় ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে জঙ্গলের মাঝ বরাবর এসে দেখতে পায় একটা পোড়া গাছের নিচে একটা মৃতদেহকে পড়ে থাকতে। লোকটার মাথা ফেটে দুখণ্ড হয়ে রয়েছে, তার পুরো গলায় কেমন যেন একটা কালশিটের দাগ। একভাবে লোকটা নিচে বসে আছে, সামনে কুড়ুল আর একটা টর্চ লাইট যেটা এখনো জ্বলছে, আর খুব অদ্ভুতভাবেই ওই পোড়া গাছটার খানিকটা অংশ কেমন যেন লাল হয়ে আছে। বন দপ্তরের অফিসার প্রভাতবাবু থানায় খবর দিলে স্থানীয় পুলিশ অমিত বিশ্বাস এসে মৃতদেহটাকে মর্গে পাঠিয়ে দেয়।
তারপর প্রভাতবাবুকে এই বিষয় সম্পর্কে জিজ্ঞাসাবাদ শুরু করতেই প্রভাতবাবু বলেন, স্যার, আমরা আজ ভোর রাতে একটা চিৎকার শুনেছি, আর তারপরেই এসে দেখি এই অবস্থা। বোধহয় লোকটা কাঠ চুরি করতে এসেছিল রাতের অন্ধকারে। কিন্তু এত নৃশংসভাবে কি মারলো লোকটাকে? হ্যাঁ, সেটাই তো বুঝতে পারছি না। এই মাথাটা দেখুন কিভাবে ফেটে গেছে, আর তার চেয়েও বড় কথা এই অদ্ভুত পোড়া গাছটা দেখুন। লোকটা রক্ত লেগে আছে গাছটায়, আর এদিকে লোকটা আছে গাছের নিচে, আবার গলার নিচে একটা কালশে দাগ। খুব রহস্যময় লাগছে সবটা। তবে প্রভাতবাবু, রাতেও একটু সজাগ থাকবেন। কয়েকজন অফিসার যদি জঙ্গলের চারপাশে রাতের দিকে পাহারা দেয়, তাহলে একদিকে এইসব চোরা কাঠ চুরিও আটকায়, আর এই লোকটার মৃত্যু তদন্ত তো চলবেই। আর ইদানিং কোদালবাড়ির জঙ্গলে তো ভালোই গাছ কাটা হচ্ছে লোকচক্ষুর আড়ালে, তাই একটু সজাগ থাকবেন। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বন আমাদের উত্তরবঙ্গের। নিশ্চয়ই স্যার। অমিতবাবু তার সঙ্গে থাকা কয়েকজন পুলিশ অফিসারকে নিয়ে জিপে চড়ে থানায় চলে গেলেন। প্রভাতবাবুও নিজের দপ্তর অফিসে ফিরে গেলেন। তাকে ঘরে ফিরে আসতে দেখে দরজার বাইরে দাঁড়িয়ে দাশু বলল, ভেতরে আসবো স্যার? দাশু, হ্যাঁ আয়। তারপর একবার দাশুর দিকে তাকিয়ে তিনি বললেন, হ্যাঁ বল। আজকে স্যার মুরগির মাংস আর একটা তরকারি রান্না করছি। আচ্ছা স্যার, একটা কথা জিজ্ঞাসা করব, যদি কিছু মনে না করেন। হ্যাঁ বল না। তখন জঙ্গলের দিকে একটা পুলিশের গাড়ি দেখলাম, কিছু কি হয়েছে? হ্যাঁ রে, খুন হয়েছে একটা লোক। জঙ্গলের মাঝ বরাবর একটা পোড়া গাছের নিচে মরে পড়েছিল। কিন্তু ওকে যে কে এভাবে নৃশংসভাবে মারলো কিছুই বুঝতে পারছি না, জানিস তো। আজ থেকে আরো কড়া পাহারা দেব, দেখি তখন কোন বেটা আসে। দাশু প্রভাতবাবুর মুখে পোড়া গাছ শব্দটা শোনার পরেই চমকে উঠল। তারপর সে থমকে থমকে বলল, কি বললেন? পোড়া গাছ? ওই পোড়া লাল চন্দন গাছটা না তো? সে হবে হয়তো, পুরোটাই পুড়ে গেছে, বোঝা যাচ্ছিল না। কিন্তু কাল রাতে লোকটা জঙ্গলে কিভাবে ঢুকলো সেটাই তো বুঝছি না। নির্ঘাত নেট কেটেই ঢুকেছে কোনোভাবে। আজকেই মাইকিং করাবো আবার। এতদিন 1000 টাকা জরিমানা ছিল, এখন সেটা 2000 করে দেব। রোজ দিন রাতের অন্ধকারে জঙ্গলে এসে লুকিয়ে লুকিয়ে গাছ কাটতে আসা ঘুঁচে যাবে। এতবার বারণ করেছি, কিছুতেই কথা শুনে না। আর এদের জন্য পুলিশের কাছে আমাদের জবাবদিহি করতে হবে বারবার। গাছগুলো তো আমাদের সম্পদ নাকি? আর তার চেয়েও বড় কথা, এই মূল সড়ক দিয়ে যেতে অনেক পর্যটক এ পথ দিয়ে সৌন্দর্য উপভোগ করতে করতে যায়। সব কেটে সাফ করে দিলে কি করে হবে? নিজের বোকামির দোষে লোকটা খোয়ালো নিজের জীবনটা। অনুমতি নিয়ে গেলে কটা টাকা না হয় দপ্তরে দিতিস, তা না। আমার কি মনে হয় জানিস, লোকটাকে কোনো জন্তুতেই মেরেছে। আমি আসলাম স্যার। দাশু ঘর থেকে বেরিয়ে সোজাসুজি জঙ্গলটার দিকে তাকিয়ে রান্নাঘরে চলে গেল রান্না বসাবার জন্য। বিকেলে একবার ওদলাবাড়ির পার্শ্ববর্তী এলাকায় বন দপ্তর থেকে মাইকিং করা হলো যে জঙ্গলে বিনা অনুমতিতে যদি কেউ জঙ্গলে কাঠ কাটতে আসে তাহলে এখন থেকে 2000 টাকা ফাইন দিতে হবে, আর সাথে 5 মাসের জেল। পুলিশ পরে আরও একবার এসে জঙ্গলটা ভালোভাবে দেখে গেল, কিন্তু লোকটা জঙ্গলে কিভাবে মারা গেল সেটার তদন্তে কোনো সন্দেহজনক কিছু পাওয়া গেল না। এমন সময় প্রভাতবাবু ইন্সপেক্টর অমিতবাবুকে বললেন, কিছু পেলেন স্যার? আপাতত তেমন কিছু পেলাম না। জঙ্গলের ওপাশের যে পাহাড়ি সরু নদীটা জঙ্গলের পাশ ঘেঁষে এসেছে, সেটার পাশ থেকেই কোনো জঙ্গলি জন্তু এসে লোকটাকে এমন নৃশংসভাবে মেরেছে।
তাই তো মনে হচ্ছে। তবে জঙ্গলে কিন্তু আপনারা এখন কাউকে ঢুকতে দেবেন না। ওই পোড়া গাছটার চারিদিকের জায়গাটা সিল করে দেওয়া আছে। না না স্যার, আর আমাদের অফিসারেরা আজকের এই জঙ্গলের চারপাশে সারা রাত পাহারা দেবে। আপনি কোনো চিন্তা করবেন না স্যার। আর তাছাড়া আজকে মাইকিংও তো করা হয়েছে। ইন্সপেক্টর অমিতবাবু কয়েকজন কনস্টেবল সহ তার জিপে উঠে গেলেন। শীতের দিন, তাই দিনের মরমরে আলোটা আরও খানিকটা বেলা বাড়লে একেবারে নিভে গেল। বন দপ্তরের আশেপাশের চা বাগানে দূরে দূরে কিছু টাওয়ার বসানো আছে। তাতে হঠাৎ জঙ্গল থেকে দাঁতাল হাতির লোকালয়ে ঢোকার কোনো খবর থাকলে সেখান থেকেই নজরদারি চালায় বন দপ্তরের অফিসাররা। আর আশেপাশের এলাকার লোকেরা বিকেল অবধি বাজার দোকান করে সন্ধ্যের পর যেন ঘরের আলো নিভিয়ে শুয়ে পড়ে। তবে যে শুধু ঠান্ডার দিনই তারা এভাবে শুয়ে পড়ে তা নয়, বরং 12 মাসই তাদের এই একঘেয়ে জীবন। সাথে অবশ্য আর একটা কারণও আছে। স্থানীয়রা বলেন রাতে নাকি একটা সুগন্ধ ভেসে বেড়ায় উদলাবাড়ির জঙ্গলের চারিদিকে। সেই সুগন্ধটা খানিকটা চন্দনে, আবার কখনো সেই গন্ধটা আর নাকে পাওয়া যায় না। আবার মধ্যরাতে কখনো সেই গন্ধ আবার পাওয়া যায়। এই গন্ধের রহস্য যারা খুঁজতে গেছে তারা দেখেছে বন দপ্তর অফিসের বিশাল জঙ্গলের পাশের থেকে এই গন্ধটা বেরিয়ে আসে। আর সেই গন্ধে বিভোর হয়ে যারা গন্ধের উৎস খুঁজতে সেই জঙ্গলে ঢোকে, সেই গন্ধের টানে লোভে পড়ে তারা সেই জঙ্গলে যায়, কিন্তু আর কোনোদিনও ফিরে আসে না। সেই জঙ্গল যেন জেগে উঠে তাকে নিয়ে যায়। এসব ঘটনা বন দপ্তরের অফিসাররা গুজব বলে এড়িয়ে যায়। এসবে তারা বিশ্বাস করেন না। রাতে জঙ্গল থেকে কোনো চন্দনের গন্ধ পাওয়া যায় না। সবটাই মিথ্যে ভয় দেখানোর জন্য ছড়ানো গুজব। মাঝে মধ্যে গ্রামের প্রাইমারি স্কুলে উত্তরবঙ্গের বড় বড় পরিবেশবিদরা এসে একথা বহুবার বলে গেছেন, তবুও কোনো লাভ হয়নি। তাই রাত নামলে এই চত্বরে রাস্তাতেও তেমন আর লোক থাকে না। প্রভাতবাবু রাতের খাবার বেডে রেখে টর্চ হাতে নিজের বাড়ি চলে যাচ্ছিল দাশু। যাবার আগে একবার প্রভাতবাবুকে সে বলল, জঙ্গলের ভেতর থেকে কোনো আওয়াজ শুনলে কিন্তু স্যার। পুরো কথাটা আর শেষ করতে পারল না দাশু। তার আগেই প্রভাতবাবু বলল, জানি, আর কোনো সুগন্ধ ভেসে এলে সেদিকে না যেতে, তাই তো? তুমিও দাশু। আমি তো রাতে নাকে কোনো গন্ধ পাইনি। সবটাই এখানকার লোকেদের বানানো গুজব। আর এসব গুজবে ফরেস্ট পুরো ফাঁকা করে দেওয়ার রাস্তা পুরো পরিষ্কার হয়ে যায়। এই এখানে কয়েক বছরে বন দপ্তর গড়ে ওঠার পর থেকেই এই গুজব মাথাচাড়া দিয়ে উঠেছে। তুমি বাড়ি যাও, কালকে কিন্তু আবার সকাল সকাল চলে এসো, কেমন? আর কোনো সুগন্ধ নাকে এলে তোমায় নয় জানাবো কালকে। দাশু ঘর থেকে বেরিয়ে চলে গেল। রাত অনেকটাই গভীর হয়ে এসেছে। ইতিমধ্যে আকাশের মধ্যে চাঁদটা আবছা আলো ফেলছে চারিদিকে, সাথে কুয়াশাও পড়েছে বেশ। রাতের খাওয়া দাওয়া শেষ করে বন দপ্তরের অফিসাররা কিছু শুকনো কাঠে আগুন জ্বালিয়ে একটু হাত পা সেঁকে নিচ্ছিল সকলে। আগুনটা ধীরে ধীরে নিভে গেলে তারা সকলে উঠে হাতে টর্চ এবং ঘাড়ে বন্দুক নিয়ে জঙ্গলের নেটের চারিদিক দিয়ে টর্চের আলো ফেলে টহল দিতে শুরু করে। হঠাৎ অফিসারদের মধ্যে একজন দেখল জঙ্গলের নেটের ওপারে কাউকে একটা প্রচণ্ড জোরে দৌড়ে চলে গেল ভেতরের দিকে। সে চিৎকার করে বলল, কে কে ওখানে? তার চিৎকার শুনে পাশ থেকে আরেকজন অফিসার এসে তাকে বলল, কি হয়েছে রাজীব, এমন চিৎকার করলে যে? চিন্ময়দা, জঙ্গলে কেউ একটা ঢুকেছে। এখন কিভাবে? আমরা তো সবাই নজর রাখছি। তুমি হয়তো ভুল দেখেছ। আর জঙ্গলের এপাশ দিয়ে কোনোভাবেই জঙ্গলে ঢোকা সম্ভব না। না চিন্ময়দা, আমি সত্যিই কাউকে একটা জঙ্গলে দৌড়ে যেতে দেখেছি। হঠাৎ জঙ্গলের দিক থেকে কয়েকটা বাদুড় রাজীবের মাথার উপর দিয়ে উড়ে যেতেই অফিসার চিন্ময় হাসতে হাসতে চলে গেল। রাজীব একবার সন্দেহের চোখে অন্ধকার জঙ্গলের দিকটা তাকিয়ে বলল, আমি এতটা ভুল দেখলাম? হয়তো পাখিগুলোই হয়তো ওভাবে উড়ে গেছিল। হয়তো আমার মনেরই ভুল হবে। আর চিন্ময়দা তো ঠিকই বলেছে, সকলেই তো নজর রাখছে জঙ্গলের দিকে।
এই কড়া নজরদারি এড়িয়ে কি করেই বা কেউ ওই জঙ্গলের ভেতরে ঢুকবে? কথাগুলো বলতে বলতে কয়েকবার পায়চারি করে নেটের পাশ দিয়ে টহল দিতেই হঠাৎ ঘুরে খানিকটা এগোতে গিয়ে থমকে গেল রাজীব। নেটের সামনের জঙ্গলে যাবার লোহার গেটটা খোলা আছে। আরে, গেটটা তো এতক্ষণ বন্ধ ছিল, তাহলে খুললো কি করে? গেটার সামনে দাঁড়াতেই হঠাৎ জঙ্গলের ভেতর থেকে গাছ কাটার শব্দ শুনতে পেল। তাহলে তার সন্দেহ ভুল নয়, কেউ জঙ্গলের ভেতর সকলের চোখে ধুলো দিয়ে সত্যিই ঢুকেছে আর গাছও কাটছে। আমাকে জঙ্গলে একবার যেতেই হবে। গাছ কাটতে এতবার করে বন দপ্তর থেকে নিষেধের পরেও কে এত রাতে সাহস দেখিয়ে এসেছে তা তো আমাকে দেখতেই হবে। বাকি অফিসাররা বোধহয় অন্যদিকে আছে। গাছ কাটার শব্দ কিন্তু এক নাগারে হয়েই যাচ্ছিল। লোহার গেটটা খুলে দৌড়ে জঙ্গলে ঢুকে পড়ল রাজীব। কিন্তু খানিকটা ভেতরে যেতেই সেই খোলা লোহার গেটটা আপনা আপনি বন্ধ হয়ে গেল। দৌড়তে দৌড়তে জঙ্গলের অনেকটা ভেতরে চলে গেল অফিসার রাজীব। তারপর সে চেঁচিয়ে বলল, কিরে, ভয় পেয়ে গেলি নাকি? হ্যাঁ, শুনে রাখ, এখান থেকে কিন্তু তুই পালাতে পারবি না। লুকিয়ে লুকিয়ে গাছ কাটতে এসেছিস। হ্যাঁ, এত রাতে সবার চোখে ধুলো দিতে পারলেও আমার চোখে তুই ধুলো দিতে পারবি না। এই বাইরে আয়, কোথায় তুই? হঠাৎ একটা মচমচে আওয়াজ পাশ থেকে কানে আসতেই টর্চটা ওপর দিকে ফেলে তাকাতে গিয়ে খানিকটা দূরে সরে এলো রাজীব। চোখের সামনে একটা বড় গাছ, আর একটু হলে তার গায়ের ওপরই হুমড়ি খেয়ে পড়ে যাচ্ছিল। রাজীব চারিদিকটা ভালোভাবে দেখে জঙ্গলের সামনে দিকে এগিয়ে যেতে লাগলো। কিন্তু আপনা আপনি কি করে এত বড় গাছটা ভেঙে পড়ল সেটা সে কিছুতেই বুঝে উঠতে পারল না। বেশ খানিকক্ষণ খোঁজাখুঁজির পরেও কাউকে দেখতে পেল না জঙ্গলে। পালিয়েছে বোধহয়, আর তা না হলে হয়তো কোথাও লুকিয়ে পড়েছে। কিন্তু আর কতক্ষণই বা লুকিয়ে থাকবে? বের তো হতেই হবে। আমি যাই, বাকি অফিসারদের বিষয়টা জানাই। রাজীব পেছনে ঘুরতে যাচ্ছিল ঠিকই, কিন্তু এমন সময় হঠাৎ তার মনে হলো একটা সুগন্ধ ভেসে বেড়াচ্ছে চারিদিকে। সে জঙ্গল থেকে বের হওয়ার জন্য যেতে লাগলো, কিন্তু হঠাৎ তার সামনে সেই প্রকাণ্ড ভাঙা গাছটাকে দেখে সে বুঝতে পারল আবার সেই একই জায়গাতেই চলে এসেছে সে হতভম্ব হয়ে আবার সামনে হাঁটতে হাঁটতে আবার সেই একই জায়গাতেই চলে এলো। আরে, আমি এই এক জায়গা থেকেই বারবার ঘুরছি তখন থেকে, কিন্তু এটা কি করে সম্ভব? আরে, এই গন্ধটা কিসের? জঙ্গলের মধ্যে এত সুগন্ধ কোত্থেকে আসছে? হ্যাঁ, গন্ধটা চন্দনের মনে হচ্ছে। রাজীব থামতেই একটা মেয়েলি কণ্ঠস্বরের গোঙানির আওয়াজ শুনতে পেল। খানিকটা দূর থেকেই সেই আওয়াজটা আসছে। সামনের দিকে তাকিয়ে আলো ফেলতেই একটা গাছের দিকে চোখ আটকে গেল রাজীবের। একটা শুকনো গাছের সামনে বসে একটা মেয়ে কাঁদছে। তার মুখটা বোঝা যাচ্ছে না, চুল দিয়ে মুখের অংশটা ঢাকা। ধীরে ধীরে মেয়েটার দিকে এগিয়ে গেল রাজীব। তারপর সে মেয়েটার সামনে দাঁড়িয়ে বলল, কে তুমি? এত রাতে জঙ্গলে এসেছো কেন? আর তুমি কোথা দিয়েই বা ঢুকলে? মেয়েটা কাতর স্বরে বলল, আমি তো চোখে দেখতে পাই না, কিন্তু আমি এখানে একা আসিনি। আমাকে ওরা নিয়ে এসেছিল, কিন্তু আমাকে একা রেখে সবাই চলে গেছে। মেয়েটার কথার কিছুই বুঝল না রাজীব। বলল, কি বলছো এইসব? এই জঙ্গলে আসতে হলে পারমিশন লাগে, এমনি এমনি কেউ আসতে পারে না। তুমি তো বললে যে তুমি চোখে দেখতে পাও না, তাহলে নিশ্চয়ই পথ হারিয়ে জঙ্গলে এসে পড়েছো। মেয়েটা আর কোনো উত্তর দিল না। সে আবার কাঁদতে শুরু করলো। রাজীব মেয়েটাকে বলল, আরে এই মেয়ে আবার কাঁদছো কেন? আহা, কি মুশকিল। আচ্ছা আচ্ছা, তোমার নাম কি? তোমার বাড়ি কোথায়? আমি তোমাকে এগিয়ে দিয়ে আসছি, চলো। আমার নাম মিতুল, আমার বাড়ি এখানেই। হ্যাঁ, সে ঠিক আছে। আচ্ছা, এখন ওঠো, আমি তোমাকে বাড়ি পৌঁছে দিচ্ছি। এই জঙ্গল থেকে এখন বেরোতে হবে, চলো। আর তোমার মুখটা লুকিয়ে রেখেছো কেন? মুখটা তোলো। রাজীব মেয়েটার একটা হাত ধরে টান দিতেই মেয়েটা বাঁকা হাসি এসে তার মুখটা তুলল।
মেয়েটার মুখের দিকে টর্চের আলো ফেলতেই চিৎকার করে মাটিতে ধবাস করে পড়ে গেল রাজীব। মেয়েটার মুখটা বিভৎসভাবে পোড়া, শুধু মুখটা নয়, তার পুরো শরীরটাই পোড়া। মেয়েটা ফ্যাক ফ্যাক করে হেসে উঠে বলল, কি হলো, আমাকে দেখে ভয় পেলে নাকি? রাজীব তোতলাতে তোতলাতে বলল, তোমার মুখটা অমন পোড়া কেন? বাপরে, কি বিভৎস দেখতে তোমার। রাজীব থামতেই মেয়েটা কেমন যেন দাঁত খিচিয়ে বলল, ও, শুধু পোড়া চেহারাটাই দেখলে, আর তার পেছনে যে কত যন্ত্রণা তা দেখছো না? রাজীব আর কোনো উত্তর না দিয়ে দৌড়তে শুরু করলো। সেই দৃশ্য দেখে মেয়েটা ফ্যাস ফ্যাসে গলা আবার বলল, পালাচ্ছ? পালাও, পালিয়ে আর যাবে কোথায়? আজ যে তুমি মরবে। এই বলে মেয়েটা ফ্যাক ফ্যাক করে হেসে উঠে কেমন শূন্যে গাছগুলোর ওপর দিয়ে ঝড়ের গতিতে দৌড়তে শুরু করলো রাজীবের পেছনে। রাজীব জঙ্গলের গাছের পর গাছ পেরিয়ে শুধু দৌড়ে চলেছে, যেন কিছুতেই সেই মেয়েটার সাথে পেরে উঠছে না। ক্রমশ মেয়েটা ঝড়ের গতিতে তার দিকে এগিয়ে আসছে বারংবার। ক্লান্ত হয়ে হাঁপাতে হাঁপাতে অন্ধকারে একটা গাছের শিকড়ের সাথে পায়ে ধাক্কা লেগে মাটিতে পড়ে গেল রাজীব, আর হাতের টর্চটা আরও খানিকটা দূরে ছিটকে গিয়ে পড়ল। মেয়েটাকে আর দেখা যাচ্ছে না, কিন্তু দূর থেকে তার দুটো লাল টকটকে জলজলে চোখ কেমন যেন তার দিকে এগিয়ে আসতে শুরু করলো। কাঁপা কাঁপা কণ্ঠে সে মাটিতে ঘেঁষতে ঘেঁষতে পেছুতে পেছুতে বলল, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, প্লিজ প্লিজ। তুই কি চাও? হ্যাঁ, কি চাও? আমার সঙ্গে এমন করছো কেন? আমাকে ছেড়ে দাও, প্লিজ, আমাকে ছেড়ে দাও। আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, আমাকে যেতে দাও, প্লিজ। আমি আর কখনোই জঙ্গলে আসবো না, কখনো আসবো না। আমাকে তুমি প্লিজ ছেড়ে দাও, প্লিজ ছেড়ে দাও আমাকে। সামনের অন্ধকারে সেই মেয়েটার কণ্ঠস্বর আবার শুনতে পেল রাজীব। সেদিন আমিও বলেছিলাম এভাবে, আমাকে ছেড়ে দাও, আমি তো কোনো দোষ করিনি, আমাকে বাড়ি যেতে দাও। আমাকে তোমরা কোথায় নিয়ে এসেছো? শোনেনি, ওরা কেউ শোনেনি। আজকে আমিও শুনবো না তোমার কথা। তোকে মরতে হবে, তোর রক্তে ওই পোড়া চন্দন গাছটা আবার আজ লাল হয়ে উঠবে। কথাটা বলে ফ্যাক ফ্যাক করে হেসে ধীরে ধীরে একটা লম্বাটে কালচে নারী মূর্তি এগিয়ে গেল রাজীবের দিকে। একটা শক্ত দড়ি দিয়ে তার পা দুটো বেঁধে জঙ্গলের মধ্যে দিয়ে টানতে টানতে নিয়ে গেল। রাজীব নিজেকে বাঁচানোর জন্য আর্তচিৎকার করতে লাগলো, কিন্তু বোধ হয় কোনো লাভ হলো না। ধীরে ধীরে সেই লম্বাটে অবয়বটা পোড়া গাছটার সামনে নিয়ে গেল তাকে। টানতে টানতে পোড়া গাছটার সামনে ফেলে মেয়েটার অবয়বটা দড়িটা ঘুরিয়ে ঘুরিয়ে বারবার গাছটার মধ্যে ছুঁড়ে দিতে থাকে রাজীবকে। রাজীবের পুরো শরীরটা রক্তে ভিজে ওঠে মুহূর্তের মধ্যে। আরও একবার দড়িটা ধরে রাজীবকে গাছটার দিকে ছুঁড়ে দিতেই রাজীবের মাথাটা তার শরীর থেকে আলাদা হয়ে পড়ে গেল গাছের নিচে। মেয়েটার সেই কালচে অবয়বটা সেই মুন্ডুবিহীন রাজীবের শরীরটাকে পোড়া গাছের সাথে বেঁধে দিল, আর তার শরীর থেকে বেরিয়ে আসা টাটকা রক্ত সেই পোড়া গাছটার মধ্যে লেপ্টে দিয়ে ধীরে ধীরে মেয়েটার কালো অবয়বটা আবার অন্ধকারে মিলিয়ে গেল। আর সেই জঙ্গলে ঢোকার আপনা আপনি বন্ধ হওয়া লোহার গেটটা আবার খুলে গেল। পরের দিন সকালে বাকি অফিসাররা রাজীবকে অনেকক্ষণ ধরে দেখতে না পেয়ে আর নেটের পাশে জঙ্গলের লোহার গেটটা খোলা দেখে মনে করল রাতে হয়তো রাজীব জঙ্গলের ভেতরে গিয়েছিল। তাই কয়েকজন অফিসার জঙ্গলে গিয়ে তাকে খোঁজাখুঁজি করতেই সেই আগের দিনের পোড়া গাছটার সাথে বাঁধা অবস্থায় একটা মুন্ডুবিহীন দেহ উদ্ধার করে। পোশাক দেখে বোঝা যাচ্ছে যে এটা কোনো বন দপ্তরের অফিসারের পোশাক। তাই এটা যে রাজীবের দেহ তাতে আর কোনো সন্দেহ রইল না। রাজীবের মুন্ডুটা তার শরীরের পাশেই পড়েছিল। সেই বিভৎস দৃশ্য দেখে অফিসাররা ছোটাছুটি করে বন দপ্তরের প্রধান অফিসার প্রভাত বাবুকে ডেকে নিয়ে এলেন। তিনি সবকিছু দেখে শুনে পুলিশকে খবর দিলেন। পুলিশ এলো, আর সাথে স্থানীয় এলাকার মানুষের মধ্যেও এই ঘটনাটা আর চাপা থাকলো না। তাদের কেউ কেউ আতঙ্কিত চোখে ওই পোড়া চন্দন গাছটার দিকে আঙুল তুলে ইশারা করল
ওই গাছটায় রক্ত লেগে আছে। তবে পুলিশ সবাইকে জঙ্গল থেকে সরিয়ে দিল। প্রভাতবাবু অফিসার চিন্ময়কে ডাকতেই ইন্সপেক্টর অমিতবাবু বললেন, বলুন চিন্ময়বাবু, আপনি কাল রাতে কি দেখেছিলেন? কাল রাতে শেষবার রাত 12:30টার সময় রাজীবের সাথে আমার শেষবার দেখা হয়। ও বলছিল জঙ্গলের ভেতরে নাকি কাউকে একটা দৌড়ে যেতে দেখেছে। তারপর আমি মজা করে বলেছিলাম যে এত রাতে সে ভুল দেখেছে। আমি খানিকটা দূরে টহল দিচ্ছিলাম, বোধহয় ওর সন্দেহটা মিথ্যে ছিল না। কিন্তু কিন্তু এত নৃশংসভাবে কে ওকে মারলো? হ্যাঁ, যত ঘটনা সবই পোড়া গাছটাকে ঘিরেই ঘটছে, কিন্তু কেন ঘটছে সেটাই তো বুঝতে পারছি না। খুব রহস্যময় মৃত্যুগুলো হচ্ছে, কিন্তু কে আছে এর পেছনে? আর এত গাছ থাকতে এই পোড়া গাছটাই বা কেন? জানি না স্যার, তবে গাছটাকে নিয়ে গ্রামের লোকেদের মধ্যে গুজব আছে। এই জঙ্গলের পোড়া গাছটা থেকে নাকি রাতে একরকমের সুগন্ধ বের হয়, চন্দনের। যদিও আমরা এতদিন ধরে কেউ কিছু পাইনি জঙ্গলের এত কাছে থেকেও। কিছু একটা খটকা থেকেই যাচ্ছে। প্রভাতবাবু, আপনার একটু নজর রাখবেন। বেশ কিছুক্ষণ পর পুলিশ দেহটা নিয়ে চলে গেল। বিকেলের মধ্যে রাজীবের মুণ্ডচ্ছিন্ন দেহটা তার পরিবারের হাতে তুলে দেওয়া হলো। সেদিন সন্ধেবেলায় প্রভাতবাবু বন দপ্তরের সব অফিসারকে দপ্তরের বৈঠকখানায় বসতে বলেন এবং বললেন, আমরা খুব দুঃখিত, আমাদের একজন অফিসারকে এভাবে নির্দয়ভাবে হারাতে হলো। আজ থেকে শুধু জঙ্গলের আশেপাশের নেটের পাশে নয়, অফিসাররা জিপে করেও জঙ্গলের চারপাশের রাস্তা দিয়ে টহল মারবে। রাতে জঙ্গলে ঠিক কে আসে সেটা আমাদের ধরতেই হবে। এছাড়া ওপর মহল, পুলিশ, সব কিছুরই চাপ আছে। আপনারা সকলে টহল দেবেন, কিন্তু একটু সাবধানতা অবলম্বন করে। মা মিতুল, দেখতে দেখতে তুই চলে গেছিস, 5 বছর হয়ে গেল, এখনো তোর রাগ কমলো না? ছাড়বি না মা? যারা তোর সঙ্গে এই অন্যায় করেছিল তাদের কাউকে ছাড়বি না? ওরা আসবে রে মা, একদিন না একদিন ওই 4 জনকে আবার এখানে আসতেই হবে। ছবিটা বুকের মধ্যে আঁকড়ে ধরে চোখের জল মোছে দাশু। জঙ্গলের পাশে রাস্তাটা দিয়ে জিপটায় দুটো অফিসার টহল দিচ্ছিল। রাস্তাটা আরো খানিকটা গেলেই উর্বা নদী, আর সোজাসুজি রাস্তাটা উঠেছে শিলিগুড়ি রোডে। হঠাৎ পেছন দিকে অফিসার তুষার বলল, প্রীতম, আর একটু যাই, তারপর না হয় গাড়ি ঘোড়াস, সামনে তো নদী। তার কথা শুনে জিপ চালক অফিসার প্রীতম বলল, হ্যাঁ, আর একটু সামনে গিয়ে গাড়িটা ঘোরাচ্ছি। কি ব্যাপার, বেশ অন্যমনস্ক আজ তুই? না না, রাজীবের বিষয়টা নিয়েই ভাবছিলাম। খুব খারাপ লাগছে, কিছুই তো বোঝা যাচ্ছে না। আর আমার হয়ে ডিউটিটা ও করছিল কাল রাতে। ওর তো আজকে ছুটি নিয়ে বাড়ি যাবার কথা ছিল। আমি ওকে অনুরোধ করে বলেছিলাম আমার কালকের ডিউটিটা যেন ও করে দেয়। আমার একটু বাড়ি যেতে হতোই, কিন্তু শেষমেশ এসে যে এই খবর পাবো আমি ভাবতেও পারছি না। অবশ্য তার আগের দিনেও শুনলাম কোনো একটা লোককে নাকি জঙ্গল থেকে খানিকটা ওভাবেই মৃত অবস্থায় পাওয়া গেছে। প্রীতম আরও কিছু বলতেই যাচ্ছিল, ঠিক এমন সময় তার মনে হলো রাস্তার পাশের অন্ধকার জঙ্গল দিয়ে কেউ একটা প্রচণ্ড জোরে দৌড়ে চলে গেল। সেটা দেখে তুষার চেঁচিয়ে বলল, কে কে জঙ্গলের ভেতর? কে গো তুষার, তুমি কাকে ডাকছো? মনে হলো জঙ্গলের ভেতর কেউ দৌড়ে গেল। দাঁড়া তো, এখানে একবার আলো ফেলে দেখি। জঙ্গলের ভেতর আলো ফেলতেই সামনের নেটটা অনেকটা ছেঁড়া দেখে তুষার বলল, আমি তোকে বললাম না প্রীতম,
কেউ জঙ্গলে ঢুকেছে। এই দেখ, এই দেখ, এখানে নেটটা ছেঁড়া। তার মানে কেউ জঙ্গলে ঢুকেছে, আর গাড়ির আওয়াজ পেয়ে ধরা পড়বার ভয়ে জঙ্গলে দৌড়ে পালিয়েছে। আজকে আজকে হাতে নাতে ধরবো আমি। চল তো প্রীতম, আমার সঙ্গে জঙ্গলের ভেতরে চল। এত রাতে জঙ্গলে যাওয়াটা কি ঠিক হবে? তুমি তো ভুলও দেখতে পারো। কুয়াশার অন্ধকারে হয়তো কোনো পাখি উড়ে গেছে, তুমি ভুল দেখেছ। গিয়েই দেখি না, আমার স্পষ্ট মনে হলো কেউ একজন ভেতরে ঢুকছে। তুই আয় আমার সঙ্গে, একবার গিয়েই দেখি না। তুই জিপ থেকে নেমে আয়। প্রীতম জিপ থেকে নেমে আসতেই সামনে ছেঁড়া নেটটার ফাঁকা অংশ দিয়ে অন্ধকার জঙ্গলের মধ্যে তুষার কেমন যেন ঝড়ের গতিতে হনহন করে ঢুকে গেল। বেশ খানিকটা হেঁটে চারিদিক টর্চের আলো ফেলে প্রীতম কোথাও তুষারকে দেখতে না পেয়ে একবার সামনের দিকে চেঁচিয়ে ডাকে, তুষার, তুষার, তুমি এগিয়েও না সামনে। জঙ্গলে বোধহয় কেউ নেই, চলে এসো। কিন্তু তুষারের কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। হঠাৎ পকেট থেকে মোবাইলটা বেজে উঠতেই প্রীতম দেখল তুষার ফোন করেছে। ফোনটা ধরতেই ফোনের ওপার থেকে তুষারের গলার আওয়াজ পেল প্রীতম। আমি তো কোয়ার্টারে ঘুমিয়ে পড়েছিলাম, তুই কি জিপ নিয়ে বেরিয়ে পড়েছিস? একবার তো ডেকে যেতে পারতি। কি হলো রে প্রীতম? হ্যালো হ্যালো। প্রীতমের কোনো সাড়া শব্দ না পেয়ে ফোনটা কেটে দিল তুষার। কিন্তু প্রীতম এসবের কিছুই বুঝতে পারল না। যদি তুষার সত্যি কোয়ার্টারে থাকে, তাহলে যে এতক্ষণ বন দপ্তরের বাইরের অন্ধকার থেকে তুষারের জিপে বসেছিল এতক্ষণ, তাহলে সে কে? দ্বিধায় পড়ে এক পা দুপা করে পেছোতে পেছোতে আতঙ্কিত চোখে সামনের দিকে দৌড়তেই যাচ্ছিল। ঠিক এমন সময় ওপরের একটা গাছ থেকে একটা প্রকাণ্ড কালো ছায়া ধপ করে মাটিতে এসে পড়ে তার রাস্তাটা আটকে ধরল। তাকে দেখে প্রীতম চেঁচিয়ে বলল, কে তুমি? কি যাও? সেই কালচে অবয়বটা ফ্যাস ফ্যাসে গলায় আবার হাসতে হাসতে বলল, আমাকে চিনতে পারছিস না? আমি রাজীব, তোর সহকর্মী। তোতলাতে তোতলাতে প্রীতম বলল, রাজীব, তুই কি করে ফিরে আসবি? তুই তো মারা গেছিস। কার জন্য গেছি? তোর জন্যই তো। নিজে তো দিব্যি ঘুরে এলি, আর এদিকে গতকাল রাতে আমাকে আমার প্রাণটা খোয়াতে হলো। আমার জন্য মানে? আমি তোকে মেরেছি নাকি? না 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 না, মারিসনি মারিসনি। কিন্তু সেদিন আমার বাড়ি যাওয়ার কথা ছিল, তুই জোর করে আমাকে তোর ডিউটিটা করালি, আর তোর ডিউটির জন্যই আমার প্রাণটা গেছে। আমি তোকে ছাড়বো না প্রীতম। এই জঙ্গল যেমন আমার জীবন নিয়েছে, আমি যেমন এই জঙ্গলের জীবন হারিয়েছি, তুই 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 আজকে আমার মতোই তোর জীবনটাও হারাবি। আমি আমার বাড়ি যেতে পারিনি, কিন্তু তুই তো দিব্যি গিয়ে চলে এসেছিস, তাই না? তুই আমাকে মারবি রাজীব? আমি তোর বন্ধু। সেই কালচে অবয়বটা আবার ফ্যাক ফ্যাক করে হেসে উঠল। সে বেঁচে থাকার সময় হয়তো ছিলাম, তখন তো আমি দায়িত্ব করেছিলাম, কিন্তু তুই তখন তো আমাকে স্বার্থপর হতে শেখালি, আর মরবার পর আমি স্বার্থপর হয়ে গেছি, পুরোপুরি স্বার্থপর হয়ে গেছি রে। তাই মরতে হবে, তাই তোকে মরতে হবে। তোকেও আজকে কাল রাতের মতো করেই মরতে হবে এখানে। রাজীবের কালচে অবয়বটা একটু একটু করে এগিয়ে আসতে লাগলো প্রীতমের দিকে। প্রীতম এক পা দুপা করে পেছোতে পেছোতে একটা গাছের শিকড়ে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যেতেই হঠাৎ সে নাকের মধ্যে একটা অদ্ভুত সুগন্ধ পেল। সেই গন্ধে কেমন যেন সে ধীরে ধীরে তার সম্বিত হারিয়ে ফেলছে। সেই গন্ধে তার চলার গতি সে হারিয়ে ফেলেছে। ধীরে ধীরে রাজীবের সেই অবয়বটা লাফ দিয়ে প্রীতমের মাথার উপরে থাকা বড় গাছটার একটা প্রকাণ্ড মোটা ডাল ভেঙে নিচের দিকে ফেলতেই একটা মচমচে শব্দ কানে শুনতে পেতেই প্রীতম ওপরে তাকাতেই যাচ্ছিল।
কিন্তু তার আগেই একটা প্রকাণ্ড ডাল তার মুখের ওপরে এসে পড়ল। প্রচণ্ড যন্ত্রণায় চিৎকার করে উঠল প্রীতম। কয়েকবার উপর থেকে এমন বড় বড় প্রকাণ্ড ডাল সে কালচে অবয়বটা মাটিতে ফেলতেই প্রীতম ধীরে ধীরে মরা মাছের মতো যন্ত্রণায় ছটফট করতে করতে সেখানেই প্রাণবায়ু ত্যাগ করল। গাছ থেকে শূন্যে ভাসতে ভাসতে রাজীবের সেই কালচে ছায়ামূর্তিটা উল্লাসের হাসি হেসে উঠতেই পেছন থেকে তার পাশে আরও দুটো কালচে মূর্তি এসে একভাবে প্রীতমের মৃতদেহটার দিকে তাকিয়ে হাসতে হাসতে প্রীতমের মৃতদেহটা টেনে টেনে কোথাও একটা নিয়ে গেল। দিনের আলো ফুটলে বেলা বাড়লে জঙ্গলের মূল সড়কের পাশ থেকে বন দপ্তরের জিপটাকে অনেকক্ষণ ধরে এক জায়গায় পড়ে থাকতে দেখলে বন দপ্তরের অফিসাররা সেখানে উপস্থিত হলো। একজন অফিসার নিখোঁজ আছে শুনে প্রভাতবাবু সব অফিসারদের জিজ্ঞেস করলে তাদের মধ্যে অফিসার তুষার এগিয়ে এসে বলল, স্যার, দোষটা আমারই। আমার আসলে কালকে কোয়ার্টারে একটু চোখ লেগে গিয়েছিল, তাই জন্য কখন যে প্রীতম বেরিয়ে গিয়েছিল খেয়াল করিনি। কালকে ওর সঙ্গে আমারও জিপে টহল দেওয়ার কথা ছিল। বিশ্বাস করুন স্যার, পরে আমি ওকে ফোন করেছিলাম, ও ধরেও ছিল ফোনটা, তারপর কোনো উত্তর পেলাম না ওর। প্রভাতবাবু একবার অফিসার তুষারকে ধমক দিয়ে বলল, আপনার সাসপেন্ড লেটারটা আমি খুব তাড়াতাড়ি আপনার হাতে তুলে দেব, তখন না হয় নিশ্চিন্তে ঘুমাবেন। প্রভাতবাবু বাকি অফিসারদের বললেন, জঙ্গলে গিয়ে দেখো। আমার মনে হয় প্রীতম জঙ্গলেই গেছিল কাল রাতে। যদিও জঙ্গলটা বড়, তাও যতটা জঙ্গলের ভেতরে পারবে গিয়ে দেখো। আর এদিকেও দেখি নেট ছেঁড়া। যাও যাও, পৌঁছো সকলে, আমি পুলিশকে খবর দিচ্ছি। কিন্তু জঙ্গলে বহু খোঁজাখুঁজির পরেও প্রীতমকে কোথাও খুঁজে পাওয়া গেল না। ইন্সপেক্টর অমিতবাবুও ঘটনাস্থলে এসেছেন ইতিমধ্যে। তিনি প্রভাতবাবুকে কিছু একটা বলতেই যাচ্ছিলেন, কিন্তু তিনি দেখলেন বেশ কয়েকজন পুলিশ অফিসারদের সঙ্গে দাশুকে বেরিয়ে আসতে। লোকটাকে দেখে প্রভাতবাবুকে তিনি বললেন, এই লোকটা কে প্রভাতবাবু? হ্যাঁ? পেছনে তাকিয়ে প্রভাতবাবু বলল, ও আমাদের দপ্তরের রাঁধুনি স্যার, এখানকারই বাসিন্দা, নাম দাশু মণ্ডল। দাশু জঙ্গল থেকে বেরিয়ে আর সেখানে না দাঁড়িয়ে বন দপ্তরের রান্নাঘরের দিকে চলে গেল। এক মাস পর ওদলাবাড়ির জঙ্গল সহ নদী চত্বর অনেক খোঁজাখুঁজির পরেও অফিসার প্রীতমকে আর কোথাও খুঁজে পাওয়া গেল না। বন দপ্তরের অফিসাররা আর পুলিশ মিলে গোটা চত্বর জুড়ে তন্ন তন্ন করে অফিসার প্রীতমকে খোঁজার পরেও বুঝতে পারল না সেদিন রাতে সে জিপ থেকে নেমে কোথায় চলে গিয়েছিল। আর বাকি দুটো রহস্যময় খুনের তদন্তে সুরাহা না হয়ে মামলা কোর্ট অবধি গিয়ে বন্ধ হয়ে গেল। বন দপ্তরের অফিসের সামনে একটা গাড়ি এসে থামতেই গাড়ির ভেতর থেকে 4 জন ছেলে গাড়ি থেকে নেমে বন দপ্তরের অফিসের ভেতরে চলে গেল। রান্নাঘরের আড়াল থেকে দাশু একবার তাকিয়ে দেখল তার দিকে। একটা বাঁকা হাসি হেসে খানিকক্ষণ এক দৃষ্টে তাকিয়ে রইল তাদের দিকে। তারপর সে ফিসফিস করে বলল, এসেছে এসেছে, ওরা এসেছে। প্রভাতবাবু তাদের সবাইকে ভেতরে বসতে বলতেই তার মধ্যে একজন বলল, আমরা বসতে আসিনি স্যার, জঙ্গলে যাব, সারা রাত ওখানেই থাকবো আমরা 4 জন। এত রাতে জঙ্গলে যাবে? আসলে জঙ্গলে 1 মাস আগে যা সব হচ্ছিল, পুলিশের নিষেধও তো আছে। প্রভাতবাবু কথাটা থামাতেই ছেলেটা হেসে বলল, আমি কার ছেলে জানেন না, আমি মতি পঞ্চায়েতের ছেলে। আমার আবার পারমিশন লাগবে নাকি? আর একটু পরে আমরা জঙ্গলে ঢুকবো, তারপর সারা রাত আগুন জ্বালিয়ে একটু গরম কিছু খেয়ে ঠান্ডাটা তাড়াবো। কি বলিস তোরা? ছেলেটার কথা শুনে বাকি ছেলেগুলো মাথা নেড়ে হেসে উঠতেই ওরা সকলে বাইরে বেরিয়ে গেল। ঘরের বাইরে অফিসার নিলয় প্রভাতবাবুর সঙ্গে দাঁড়িয়ে ফিসফিস করে কথা বলতে লাগলো। জানতাম মতিবাবুর ছেলে, কিন্তু এতটা বিগ্রানও তা বুঝতে পারিনি। হ্যাঁ নিলয়,
তুমি হয়তো ঠিকই বলেছ। ঠিক আছে, যাক ওরা জঙ্গলে। জানো নিলয়, এই প্রধান হওয়ার ক্ষমতাটা সবসময় সবাই ঠিকভাবে দেখাতে পারে না। রাত আরও খানিকটা বাড়লে বংশীসহ তার 3 জন বন্ধু আশিস, রঞ্জন, বিলাস জঙ্গলের ভেতরে চলে গেল। টর্চ, সাথে আনা কয়েকটা নেশার বোতল আর একটা মাদুর, আর সাথে কয়েকটা প্লাস্টিক ছিল। জঙ্গলের বেশ খানিকটা ভেতরে আসতেই হঠাৎ রঞ্জন বলল, এ ভাই, এখানেই পার্টিটা পেতে ফেল। সত্যি জঙ্গলটা কিন্তু ব্যাপক। দিনে আসলে আরো ভালো বোঝা যেত, কিন্তু রাতেও বেশ লাগছে। এখানে বনফায়ারের যা মজা না, আবার এতদিন পর সেই শেষ সেবার। থাক এখন সেসব কথা, ওসব বলে আর লাভ নেই। পার্টিটা বাদ এখানে। আমি বোতল তারপর ভাজাগুলো না হয় বার করছি। এই আশিস, তুই এত পেছনে কেন? আয় জলদি আয়, ওসব পুরনো কাসুন্দি কেটে কোনো লাভ নেই। আশিস এগিয়ে এলো নেশার বোতলগুলো নিয়ে। পার্টি পেতে অন্ধকারে 4 জন পার্টির ওপর গোল করে বসল। হাসতে হাসতে ওরা নেশায় যেন ধীরে ধীরে বিভোর হয়ে গেল। সাথে বনফায়ার করে সেটার চারিদিকে বসে ঢুলু ঢুলু চোখে ওরা নানান গল্প শুরু করলো। হঠাৎ জঙ্গলের খানিকটা দূরে সেই পোড়া চন্দন গাছটা মাটি উপড়ে কেমন যেন আস্তে আস্তে এগিয়ে এলো ওদের দিকে। আগুনের আবছা আলো এখনো আছে, আর তাতেই একবার ঢুলু ঢুলু চোখে বিলাস গাছটার দিকে তাকাতেই বলল, ভাইয়েরা, এই গাছটা কোথা থেকে এলো বলতো? ঘুমা ঘুমা, বেশি বিল্লা দিস না তো, খেয়েছি না। কথাটা বলে থামতেই একটা মেয়েলি কণ্ঠস্বরের গোঙানি শব্দ শুনে বংশী আধাভাবে উঠে পড়ল পার্টির মধ্যে। তারপর বলল, এই একটা মেয়ে কাঁদছে মনে হচ্ছে। তোরাতে জঙ্গলে মেয়ে? ভাই দেখ তোকে। না না থাক, আমি দেখছি, তোরা ঘুমো। আমিও যাচ্ছি ভাই তোর সঙ্গে। দাঁড়া দাঁড়া, এই তো দেখি সেবারের মতোই কেস। এবারও মেয়ে? এই দাঁড়া দাঁড়া। পার্টিটার মধ্যে থেকে ওদেরকে ডিঙিয়ে বংশী এগিয়ে গেল সেই পোড়া গাছটার সামনে। কান্নার আওয়াজটা সেখান থেকেই আসছে। এই মেয়ে, কাঁদছ কেন? কে তুমি? আমি পথ হারিয়ে জঙ্গলে চলে এসেছি। আমাকে একটু বাড়ির রাস্তাটা দেখিয়ে দেবে? আমি তো চোখে দেখতে পাই না। চোখে দেখতে পাও না? এসো 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 আমার সাথে, আমি তোমাকে রাস্তা চেনাচ্ছি। মেয়েটার হাত ধরে বংশী টান মারতেই যাচ্ছিল, ঠিক এমন সময় বংশী দেখল মেয়েটার হাত প্রচণ্ড ঠান্ডা। সে পেছন ঘুরে মেয়েটাকে কিছু বলতেই যাচ্ছিল, কিন্তু তার আগেই মেয়েটা কেমন যেন আপনা আপনি ঝড়ের গতিতে তার হাতটা ছেড়ে কোথাও একটা দৌড়ে চলে গেল। কোথায় গেলে? আরে এই মেয়ে, আমি বললাম তো তোমাকে বাড়ি ছেড়ে দেবো। এই এই তোরা ওঠ ওঠ ওঠ, মেয়েটাকে খোঁজ, মেয়েটাকে আমার চাই। ওঠ ওঠ। বাকি 3 জন কোনো রকমে বংশীর কথা শুনে টলতে টলতে উঠে দাঁড়িয়ে জঙ্গলের সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। ঠিক এমন সময় হঠাৎ বংশী প্রচণ্ড জোরে চিৎকার করে উঠল। বাকিরা ঢুলু ঢুলু চোখ খুলে দেখল বংশী সেই সামনের পোড়া গাছটার মধ্যে বাঁধা। সে চিৎকার করে তার বন্ধুদের ডাকছে শুধু, এই তোরা কোথায় রে? আমাকে দেখ না, কে জানি বেঁধে দিল গাছটার সাথে। এ নিশ্চয়ই মেয়েটার কোনো চাল হবে। মেয়ে, কোথায় পালাবি? আজ এখান থেকে কোথাও পালাতে পারবি না। আশিস, রঞ্জন এবং বিলাস আর বেশি দূর কোথাও যেতে পারল না। দাশু জঙ্গলের ভেতরে এক এক করে ওদের সকলের মুখ চেপে দড়ি দিয়ে ওই পোড়া গাছটার সঙ্গে বেঁধে দিল। নেশার ঘোর কাটিয়ে সকলের যেন সম্বিত ফিরেছে এতক্ষণে। হঠাৎ ধীরে ধীরে অন্ধকার থেকে দাশু হাতে একটা বয়ামে কিছু একটা নিয়ে এগিয়ে এলো ওদের সামনে। তারপর ছল ছল চোখে চিৎকার করে কাকে জানি বলল, মারে, কোথায় তুই? আয় মায়, মেতুল মা আমার, আয় মা। দাশুর কথা শুনে বংশী দাশুকে ধমক দিয়ে বলল, আয় বুড়ো, ফাজলামি হচ্ছে।
একবার দড়ির বাঁধনটা খুলে দে, তারপর দেখ। ভালো চাস তো আমাদের বাঁধনগুলো সব খুলে দে, খুব খারাপ হয়ে যাবে নইলে। তুই চিনিস না আমি কার ছেলে। বাকি তিনজন ওর কথার সঙ্গে গলা মিলিয়ে ধমক দিল লোকটাকে, কিন্তু লোকটা কিছুতেই থামল না। একভাবে কাকে যেন একটা ডাকতে লাগলো। আয় মা আয়, ওরা ফিরে এসেছে মা। এই দিনটার জন্যই তো তুই অপেক্ষা করেছিলিস। ওই 4টে ছেলে। আয় মা, মা মিতুল আয়। দাশুর শেষ কথাটা শুনে যেন খাড়া হয়ে মিতুল নামটা শোনে ওরা। এই নাম ওদের সবার চেনা, কিন্তু লোকটা কি পাগল? মরা মানুষ কিভাবে ফিরে আসবে আবার? হঠাৎ জঙ্গলের মধ্যে কেমন যেন ঝোড়ো হাওয়া বইতে লাগলো। ঘূর্ণির মতো গাছেদের শুকনো পাতাগুলো কেমন যেন ঢেকে দিল এই চারজনকে। আর একটা কালচে অবয়ব ধীরে ধীরে এগিয়ে এলো ওদের সামনে। সেই অবয়বটা ওদের দিকে তাকিয়ে ফ্যাস ফ্যাসে গলায় বলল, তোরা এখনো আমায় চিনতে পারিসনি? আমি মিতুল। মনে নেই এই পোড়া গাছটার সঙ্গে সেদিন রাতে তোরা যে আমার সঙ্গে নোংরামি করে আমাকে পুড়িয়ে মেরেছিলি? বংশী, আশিস, বিলাস, রঞ্জন, মনে নেই তোদের আমাকে? সেই অবয়বটা দেখে আর তার কথা শুনে ওদের যেন চারজনের ঘাড়ের ওপর দিয়ে একটা শীতল হিমস্রোত বয়ে গেল। বংশী তোতলাতে তোতলাতে বলে উঠল, হতে পারে না, এ হতে পারে না। তুমি কি করে ফিরে আসতে পারো? তুমি সেদিন আমাদের চোখের সামনে এখানে। হ্যাঁ, এখানেই তো। আর আজকে তোরা মরবি। যেভাবে আমি জ্বলে পুড়ে মরেছি ঠিক সেভাবে, তাই না বাবা? হ্যাঁ মা, সবটাকে শেষ কর মা। তোর প্রতিশোধ পূরণ কর। এই বলে সেই বয়ামটা এগিয়ে দিল দাশু মিতুলের অবয়বটার দিকে। সেই কালচে অবয়বটা পোড়া গাছটার পাশ দিয়ে গোল গোল করে ঘুরে কিছু একটা ছিটিয়ে দিল ওদের চারজনের গায়ে। বংশী চেঁচিয়ে উঠল, কি এটা? কি ছেড়েছ আমাদের গায়ে? এতে তো কেরোসিনের গন্ধ। সেদিন তোরা আমার কথা শুনেছিলি? আমি যখন বারবার তোদের পা ধরে বলেছিলাম আমাকে যেতে দাও, আমি অন্ধ, আমার সঙ্গে এই নোংরা কাজটা করো না, আমি একটা প্রতিবন্ধী মেয়ে। তোরা শুনেছিলি আমার কথা? তাহলে আমি কেন শুনবো? আমি কেন শুনবো তোদের কথা? যতটা কষ্ট পেয়ে আমি মরেছি, আজ তোরাও একইভাবে মরবি, যাতে তোদের মতো নরকের কীট আর কোনো মেয়ের ক্ষতি করতে না পারে। আমাদের ছেড়ে দাও মিতুল, আমাদের ছেড়ে দাও। আমরা ক্ষমা চাইছি। আমরা আমাদের ভুলের জন্য ক্ষমা চাইছি তোমার কাছে। আমরা সত্যি তোমার সাথে খুব অন্যায় করেছি মিতুল। আমাদের ছেড়ে দাও না মিতুল, আমাদের ছেড়ে দাও। আমরা কারোর সাথে কখনো এমন কাজ করব না। আমাদেরকে ছেড়ে দাও, ছেড়ে দাও মিতুল। ওরা আর কিছু বলতে পারলো না। তার আগেই সেই ফাঁকা নেশার বোতলটা ওদের মুখের ভেতরে ঢুক সেই মিতুলের অবয়ব। বড্ড যন্ত্রণা হচ্ছে বল? আমারও হয়েছিল। তোরা সেদিন একটা নেশার বোতল এভাবেই তো আমার মুখে ঢুকিয়ে দিয়েছিলি, যাতে আমার চিৎকার কেউ শুনতে না পারে। আজকে তোদের চিৎকারও কেউ শুনতে পাবে না। এই বলে সে পিছন ঘুরে দাশুকে বলল, বাবা, দেশলাই কাঠিটা ছোড়ো। ধুতির কাছা থেকে একটা দেশলাই বাক্স বের করে একটা কাঠি বের করে সেটা জ্বালিয়ে সামনের দিকে ছুঁড়ে দিল দাশু। মুহূর্তের মধ্যে ওদের শরীরটা আগুন ছড়িয়ে পড়ল। যন্ত্রণায় ছটফট করলেও কেউ চেঁচাতে পারল। মুখের ভেতর সেই নেশার বোতলগুলোর জন্য ধীরে ধীরে আগুনে ঝলসে বংশী, আশিস, রঞ্জন এবং বিলাসের শরীরগুলো দড়ি ছিঁড়ে মাটি থেকে উঠে দাঁড়াবার চেষ্টা করল, কিন্তু কেউ পারল না। মাটিতে লুটিয়ে চিৎকার করবার আগেই সেই নেশার বোতলের কাঁচগুলো ঝনঝন করে ভেঙে ঢুকে যেতে লাগলো ওদের মুখের ভেতরে। আগুনে বিভৎস শরীরগুলোর ভেতর থেকে অনবরত বেরিয়ে আসতে লাগলো ওদের রক্ত। সাথে সাথে আশেপাশে শুকনো পাতায় আগুন লেগে আরও বিভৎসভাবে পুড়তে শুরু করলো ওরা। সেই দৃশ্য দেখে
মিতুলের অবয়বটা একটা অট্টহাসি হেসে উঠল। সেই পোড়া চন্দন গাছটা আগেই পুড়ে ছাই হয়ে গেছে। জঙ্গলের বেশ খানিকটা অংশে সেই আগুন ছড়িয়ে দাবানলের রূপ নিয়েছে। মুহূর্তের মধ্যে যন্ত্রণায় ছটফট করতে করতে ওরা চারজন যেন মাটির সঙ্গে মিশে গেল। মিতুলের সেই অবয়বটা মাটিতে হাঁটু গিরে বসে বলল, বাবা, আমার প্রতিশোধটা পূর্ণ হয়েছে। আজ থেকে এই পোড়া চন্দন গাছে আমি আর কাউকে ডেকে আনবো না, আর কাউকে মারবো না। এই গাছও আজ ওই ওদলা বাড়ির জঙ্গলে চিরতরে মিশে গেছে, যেমনটা আমি গেছিলাম সেবার। আমি মুক্তি পেয়েছি বাবা, আমি মুক্তি পেয়েছি। আমি তাহলে যাই, পরের জন্মে আবার তোমার কাছে যদি সুযোগ পাই তাহলে ফিরে আসতে চাই। তুমি ভালো থেকো বাবা। যা মা, অনেক কষ্ট পেয়েছিস মা, আবার আমার কাছেই ফিরে আসিস। মিতুলের সেই অবয়বটা ডুকরে কেঁদে ওঠে। কাঁদতে কাঁদতে ধীরে ধীরে এসে যেন কেমন মিশে যেতে লাগলো জঙ্গলের আঁধারের মধ্যে। দাশু পেছন ঘুরতেই যাচ্ছিল, ঠিক এমন সময় কারা জানি টর্চের আলো ফেলে দাশুকে দেখে এগিয়ে এলো তার দিকে। প্রভাতবাবু দাশুর দিকে তাকিয়ে বললেন, এত রাতে জঙ্গলে যাবে? আসলে জঙ্গলে আমার এখনো বিশ্বাস হচ্ছে না তুই এ কাজ করলি দাশু। ছি ছি দাশু, তুই শেষমেশ কেরোসিন এনে ওদের মেরে ফেললি, কিন্তু কেন? আর বনেও তো আগুন লেগে গেছে। অফিসার্স, দেখো তো অগ্নি নির্বাপক কেন্দ্রের সবাই এলো নাকি? আগুনটা বোধহয় অনেক দূর ছড়িয়ে পড়েছে। মাটিতে ঝোঁকা হাত দুটো মুঠি করে অমিতবাবুর সামনে উঁচু করে ধরে দাশু বলল, কিছু বলবো আপনাদের, তারপর আমাকে যা শাস্তি দেবেন দিয়েন, না হয় আমি মাথা পেতে নেব। বলো দাশু, কি বলবে তুমি? আজ থেকে 5-6 বছর আগের কথা। আমার একটা জন্মগত অন্ধ মেয়ে ছিল স্যার, মিতুল। ওর 16 বছর বয়স। এক মামার থেকে এই বন অফিসের আধুনিক চাকরিটা পাই। ও আমাকে সাহায্য করতো এখানে এসে। পড়াশোনা নিজের ইচ্ছে করেই করেনি। একদিন এমন এক শীতের রাতে এই বন দপ্তরের এই 4টে ছেলে, বংশী, আশিস, বিলাস, রঞ্জন, এরা সেদিন আগের স্যার প্রিয়নাথবাবু ছুটিতে ছিলেন। নেশায় টলতে টলতে জঙ্গলের দিকে যখন ওরা আজকের মতোই আসছিল, ঠিক তখন বেশ কিছু অফিসার ওদের অত রাতে জঙ্গলে যাওয়ার জন্য আটকাবার চেষ্টা করলে বংশী বলেছিল তার বাবা পঞ্চায়েত। তাই আর চাকরির ভয়ে অফিসাররা ওদের জঙ্গলে ঢোকার পারমিশন দেন। খানিকটা রাত বাড়লে অফিসারদের রাতের খাবার সময় হলে আমার মিতুল মা আমাকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য প্রতিদিনের মতো এসে রাস্তা হারিয়ে চলে যায় জঙ্গলে এদের কাছে। কিন্তু এরা তখন নেশায় বোঁদ হয়ে রয়েছে। আমার মেয়েটা বারবার বলছিল, আমাকে এখান থেকে বের হবার রাস্তা দেখিয়ে দাও না, আমি চোখে দেখতে পাই না, আমি বাবার কাছে যাব। কিন্তু ওরা আমার মেয়েটাকে রাস্তা চেনাবার নামে ওর সঙ্গে নোংরামি করে ওই চন্দন গাছে দড়ি দিয়ে বেঁধে ওর গায়ে কেরোসিন ছিটিয়ে আগুন লাগিয়ে সেখান থেকে পালিয়ে যায়। রাতে বাইরে রান্নার বাসন মাজতে এসে দেখি জঙ্গলের ভেতর কেমন আলো জ্বলছে। আমি অফিসারদের বললাম যে আগুন লেগেছে জঙ্গলে। তারাও আমার সঙ্গে জঙ্গলের দিকে গেল, কিন্তু সেখানে গিয়ে দেখি আমার মেয়েটা আগুনে পড়ছে। ওর মুখে একটা নেশার বোতল, যাতে ও চিৎকারও না করতে পারে। ধীরে ধীরে সেই কাজটা শুদ্ধ আমার মেয়েটা আমার চোখের সামনে পুড়ে ছাই হয়ে গেল। বহুবার আমি অফিসাররা মিলে কত বালতি জল ঢাললাম, এমনকি
অগ্নি নির্বাপন কেন্দ্রেও ফোন করলাম, কিন্তু কোনো লাভ হলো না। পরে পুলিশ পঞ্চায়েত নেতার ছেলের জন্য আর কেসটা এগোলো না। ওরাও গা ঢাকা দিয়েছিল, প্রমাণ ছিল না, তাই জন্য কোনো উকিলও আমার কেসটা নেয়নি। তাই আমার মরা অন্ধ মেয়েটা মুক্তিও পায়নি। ওই জঙ্গলের এই পোড়া চন্দন গাছে একভাবে ওর প্রতিশোধের পূরণের অপেক্ষা করছিল, কিন্তু আজ ওর প্রতিশোধ পূরণ করেছে। ও আর কাউকে ক্ষতি করবে না। ও মুক্তি পেয়েছে, মুক্তি। আর আসবে না, আর না। হ্যাঁ স্যার, আমি আজকে আমার মেয়ের হয়ে না হয় একটা দেশলাই কাঠিয়ে ওদের কেরোসিন ছেটা গায়ে ছড়িয়েছি। আমাকে গ্রেফতার করুন স্যার। আপনারা কেউ আমার মেয়েকে বিচার দেননি। আমার মেয়েটা এতদিন ধরে এই জঙ্গলেই তার সঙ্গে ঘটা অসম্মানের প্রতিশোধে চলছিল। তবে আগের কাঠ কাটতে আসা মৃত লোকটা আর একজন অফিসারকে আমি মারিনি। যদি কেউ মেরে থাকে, আমার মেয়ে মিতুল। আর আমি ওই নিখোঁজ অফিসারের সম্পর্কেও জানি না। তবে আজ যদি আইন আমাকে শাস্তি দেয়, আমি মাথা পেতে নেব। আমি হয়তো 4টে ছেলেকে বারুদের কাঠিতে জ্বালিয়ে মেরেছি, কিন্তু ওরা তো আমার মিতুল মায়ের মতো আরো 10টা মেয়ের সর্বনাশ করতে পারবে না। আমি আমার বাবার কর্তব্য পালন করেছি, তাও এত বছর পর। আমাকে গ্রেফতার করুন স্যার। প্রভাতবাবু একটা দীর্ঘশ্বাস ফেলে অমিতবাবুকে বললেন, দেখলেন অমিতবাবু, কত গল্প গন্ধের মতনই আমাদের আশেপাশে ঘুরে বেড়ায়। আমরা প্রমাণের অভাবে অনেক সময় বিশ্বাস করি না হয়তো। যা দাশু, জেলে যা। কিন্তু তোর জায়গায় আমি থাকলেও একই কাজ করতুম। কালকে হেড অফিসে চিঠি লিখব। এই নিয়ে চাকরি গেলে যাক, লিখব তো আমি নিশ্চয়ই, যাতে মিতুলের মতন আর কোনো মেয়েকে এদের শিকার না হতে হয়। দাশুকে নিয়ে অমিতবাবু থানায় নিয়ে যাচ্ছিলেন। ঠিক এমন সময় দাশু তুষারবাবুর সামনে দাঁড়িয়ে ফ্যাক ফ্যাক করে হেসে উঠল। স্যার, একটা গন্ধ পাচ্ছেন চন্দন গাছের? হ্যাঁ। একটু সাবধানে থাকবেন স্যার। এ গন্ধ কিন্তু ভালো নয়, পোড়া চন্দনের গন্ধ। বেশ কয়েকদিন পর রাতে জিপে জঙ্গলের পাশের রাস্তাটায় টর্চ হাতে টহল দিচ্ছিল অফিসার তুষার। হঠাৎ জঙ্গলের ভেতর থেকে একটা চেনা গলার আওয়াজ পেল সে। গলার আওয়াজটা প্রীতমের। জিপ থেকে একবার তুষার ভাবল সে ভুল শুনছে, কিন্তু বেশ কয়েকবার প্রীতমের গলার আওয়াজটা শুনে সে জিপ থেকে নেমে জঙ্গলের দিকে টর্চ মেরে তুষার বলল, কোথায় তুই? তুই এতদিন কোথায় ছিলিস? আমাকে রেখে চলে যাচ্ছ তুষার? আমি প্রীতম। আমাকে নিয়ে যাও এই জঙ্গল থেকে। এসো এসো, জঙ্গলের ভিতরে এসো। কেমন লাগলো আজকের গল্প জানাতে ভুলো না কমেন্ট বক্সে। আর ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিতে একদম ভুলো না। কিন্তু চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করোনি, করছো কি? জলদি সাবস্ক্রাইব করো আর বিভিন্ন সাথের গল্প শুনতে থাকো। তাহলে আজকের মতো আসি, দেখা হবে নতুন কোনো গল্পে। গুড বাই।